নমস্কার, এটা জীবন উৎসবের অ্যাডভান্স ভিডিও। এখানে কয়েকটা কথা একটু অ্যাড করার আছে, আর কিছু জিনিস সম্বন্ধে আমাদের আইডিয়া দেওয়ার আছে যেটা আগের ভিডিওতে বলা হয়নি, সেটা আমি এখন এখানে একটু বলবো। তো দুটো জিনিস একটু মাথায় রাখবেন, পিটি আর পিপিটি। পিটি মানে হচ্ছে পলিসি টার্ম, পলিসিটার মেয়াদ, আর প্রিমিয়াম পেমেন্ট টার্ম বা পেইং টার্ম মানে হচ্ছে কত বছর আপনি প্রিমিয়াম দেবেন। ঠিক আছে, এই পলিসি বা জীবন উৎসব পলিসিতে পলিসি টার্ম সবসময় 100 মাইনাস আপনার বয়স। সাপোজ আপনার বয়স এখন 30, যখন আপনি পলিসিটা শুরু করছেন তখন আপনার বয়স 30, তাহলে পলিসির মেয়াদ কত হয়ে যাবে? 70 বছর। কারণ 100 বছরকে লাইফ টাইম ধরা হয়। ঠিক আছে, তো 70 ইয়ার্স। প্রিমিয়াম আপনি কত দেবেন সেটা এইটা 5 থেকে 16 বছর। ঠিক আছে, তো বুঝতে পারছেন পলিসি টার্ম মানে হচ্ছে পলিসির মেয়াদ। এই ক্ষেত্রে যতদিন আপনার বয়স 100 বছর হচ্ছে ততদিন, যদি আপনি জীবিত থাকেন ততদিন পলিসি চলবে। পিপিটি মানে হচ্ছে প্রিমিয়াম পেইং বা পেমেন্ট টার্ম, কত বছর আপনি প্রিমিয়াম দেবেন সেটা এই টার্ম অনুসারে আপনি দেবেন। আর সেটা হচ্ছে যে অপশনটা রয়েছিল আপনার কাছে, আগে আমরা আলোচনা করেছি 5 থেকে 16 বছর, 5, 6, 7, 8, 9 যে কোনো আপনি করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখানে ম্যাক্সিমাম ছিল 16 বছর, তো একটু আমরা দেখে নেব। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 16 বছর। ঠিক আছে, 16 ইয়ার্স। কিন্তু 59 পর্যন্ত এটা ঠিক। আগে আমরা বলেছিলাম যে 65 এজ হলে এই পলিসিটা আপনি করতে পারবেন, কিন্তু এই কথাটা ঠিক, কিন্তু সবাই 16 বছরের পলিসিটা নিতে পারবেন না। আপনার বয়স যদি 60 বা তার বেশি হয় সেক্ষেত্রে পলিসি টার্মটা আপনাকে এমনভাবে নিতে হবে, 59 পর্যন্ত কোনো অসুবিধা নেই, 59 পর্যন্ত কোনো অসুবিধা নেই। যদি আপনার বয়স 60 বা তার বেশি হয় তাহলে আপনাকে এমনভাবে নিতে হবে যাতে প্রিমিয়াম পেমেন্ট টার্ম 75-এ শেষ হয়ে যায়। তাই 16 বছরই কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা পলিসিটা নিলে তাকে 15 বছরের পিপিটি নিতে হবে, তার বেশি উনি নিতে পারবেন না। যদি কেউ 61 বছর বয়স হয় তিনি 14 বছর নেবেন, কারণ 61 প্লাস 14 হচ্ছে 75। যদি 62 বছর ম্যাক্সিমাম বলছি আমি, 62 বছর কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা পলিসিটা নিলে তিনি ম্যাক্সিমাম 13 বছরের পিপিটি নিতে পারবেন, কারণ 62 প্লাস 13 হচ্ছে 75। তো এখানে এই লিস্টটা করা আছে, একটু দেখে নেবেন। 60 ইয়ার্সে কোনো ভদ্রলোক যদি বা ভদ্রমহিলা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে উনি ম্যাক্সিমাম 15 বছরের টার্ম নিতে পারবেন। 61 হলে 14, যদি কারো 65-এ যায় এইভাবে লিস্টটা দেখে নিন। 64 হলে 11, 63 হলে 12, 65 হলে 9। আচ্ছা 65 হলে তিনি ম্যাক্সিমাম যে পলিসি টার্ম নিতে পারবেন সেটা হচ্ছে 10। 10-এর কম উনি নিতে পারেন, কিন্তু 10-এর বেশি নিতে পারবেন না, কারণ 65 প্লাস 10 হয়ে যাচ্ছে 75, 11 হলে 76 হবে, 12 হলে 77 হয়ে যাবে, সেক্ষেত্রে 10। তাহলে পিপিটি যখন শেষ হবে তখন যেন আপনার বয়স 75 ক্রস না করে। তো 59 পর্যন্ত কোনো অসুবিধা নেই, কিন্তু 60 বা 60-এর অ্যাবাভ বা বেশি হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে এগুলো একটু ধ্যানে একটু রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই পলিসিতে একটা সেভিংসের জায়গা রয়েছে। আমি যেটা আগে আপনাকে বলেছিলাম বেনিফিট হিসেবে, সেটা হচ্ছে শুধুমাত্র পেনশন। ঠিক আছে, শুধুমাত্র পেনশনের কথা বলেছিলাম। ঠিক আছে, তো পেনশনের সঙ্গে সঙ্গে আপনি চাইলে এই যে অ্যামাউন্টটা আপনি প্রতি বছর পাচ্ছেন সেটা সঞ্চয়ও করতে পারেন এলআইসির কাছে। সাপোজ আপনার পেনশন হচ্ছে 50,000, ঠিক আছে, তো এভরি ইয়ার আপনার 50,000 করে জমবে, এবং এই প্রত্যেক টাকার উপর আপনি 5.5% চক্রবৃদ্ধি হারে সুদ পাচ্ছেন। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছেন? 5.5% হারে কম্পাউন্ডিং হবে, বাৎসরিক হবে। তো এই টাকাটা প্রতি বছর আপনার নামে জমতে থাকবে। তো এই টাকাটা জমার সঙ্গে সঙ্গে যদি আপনার কখনো উইথড্র করতে হয়, কোনো কাজে উইথড্র করতে হয়, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 75% টাকা
উইথড্র করতে পারবেন। কারণ ধরছি সব কিছু ইন্টারেস্ট আর প্রিন্সিপাল মিলিয়ে, সুদ আসল মিলিয়ে আপনার 10 লাখ টাকা যদি সঞ্চয় হয়ে গিয়ে থাকে, তো আপনি সেখান থেকে 7.5 লাখ টাকা ম্যাক্সিমাম আপনি উইথড্র করে নেবেন। বাকি 2.5 লাখ টাকা থাকবে, আবার 50,000 করে প্রতি বছর যোগ হবে, এবং প্রত্যেকটা টাকার উপর আপনার প্রতি বছর 5.5% করে কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, তো এক কথা যদি আমি বলি যে এইটা আপনি আরডি হিসাবে এলআইসিতে আর একটা খাতা করতে পারেন, আর একটা জিনিস করতে পারেন, এটাকে সেভিংসে রাখতে পারেন। যে টাকাটা প্রতি বছর আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছিল পেনশন হিসাবে, সেই টাকাটা যদি আপনি মনে করেন, তো এলআইসির কাছে আপনি এই টাকাটা রাখতে পারেন, এবং এই টাকাটা 50,000 রুপিস প্রতি বছর আপনার অ্যাড হবে, এবং এই গোটা টাকার উপর আপনাকে 5.5% হারে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ যেটাকে বলে সেটা দেবে। এবং যখনই আপনার টাকার দরকার পড়বে, এবং সুদ আসল মিলিয়ে যত টাকাই আপনার জমুক না কেন, আপনি একবারে বা একটা বছরে আপনি 75% সেই টাকার ম্যাক্সিমাম তুলতে পারবেন। বাকি টাকাটা থাকবে, আবার সেই টাকার উপর আবার নেক্সট ইয়ার 50,000 অ্যাড হবে, আবার আপনি এই টাকার উপর সুদ পাবেন। হ্যাঁ, সে এইভাবেই চলতে থাকবে। আবার কিছু বছর পর যদি আপনার আবার টাকা দরকার হয়, তখন যেটা জমবে তার আবার 75% আপনি তুলতে পারবেন। ঠিক আছে, তো তো এইটা একটা বেনিফিট। পেনশন না নিয়ে আপনি সেভিংস করার জন্য এই টাকাটাকে এই এলআইসির কাছে সঞ্চয় করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা লাস্ট কনসেপ্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, যদি আপনি এটা বুঝতে না চান, তাহলে ভিডিওটা এইখান থেকে দেখা বন্ধ করে দিতে পারেন, কারণ বাকি যে কথাটা আমি বলবো সেগুলো একটু বোঝাটা কঠিন, একটু টেকনিক্যাল। ঠিক আছে, তো আপনি যদি খুব ডিটেলসে না বুঝতে চান, তো আপনি এখানে এই ভিডিওটা বন্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বাকি যে কনসেপ্টটা আমি এখন আলোচনা করব সেটা সবার জন্য নয়। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমরা জানবো যে আপনি যদি কোনো কাস্টমার যদি তার মানে 1 বছর বা 2 বছর বা 3 বছর বা কিছু বছর দেওয়ার পর যদি প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন, সেক্ষেত্রে তার পেনশন বা সেভিংস কত টাকা হবে, এই প্রশ্নের উত্তরটা আমরা এই কনসেপ্টের মাধ্যমে খুঁজব। ঠিক আছে, তো এই কনসেপ্টটা বোঝা একটু কঠিন। যদি আপনার অসুবিধা থাকে তো আপনি এখানে ভিডিওটা ছেড়ে যেতে পারেন। ঠিক আছে, তো আমরা যে কনসেপ্টটা দেখবো সেটাকে বলে পেড আপ সাম অ্যাসিওর। ধরে নিন যে কেউ 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি করেছে, এবং তার পলিসি টার্ম ছিল 15 বছর বা ধরুন 12 বছর। তিনি 6 বছর প্রিমিয়াম দিয়েছেন। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কত বছর সাম অ্যাসিওর ইন্টু কত বছর তিনি প্রিমিয়াম দিয়েছেন আর কত বছর তাকে দিতে হতো টোটাল, সেটার ক্যালকুলেশন করলে যে অঙ্কটা, ধরুন এটা 2.5 লাখ আসবে। ঠিক আছে, যে অঙ্কটা আসে সেটা হচ্ছে পেড আপ সাম অ্যাসিওর, এটাকে বলে পেড আপ সাম অ্যাসিওর। ঠিক আছে, তো আর একটা এক্সাম্পল নিই। ধরুন কেউ 10 লাখ টাকা একটা পলিসি করেছে, 10 লাখ টাকা সাম অ্যাসিওর অবশ্যই। হ্যাঁ, তো তার টোটাল পলিসি টার্ম ছিল সাপোজ ধরুন 15 বছর, সে দিয়েছে 5 বছর। ঠিক আছে, এখানে অবশ্যই পলিসি টার্ম হবে না, প্রিমিয়াম পেইং টার্ম হবে। এটা পলিসি টার্ম না, এটা পিপিটি, প্রিমিয়াম পেইং টার্ম বা প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এর আগে আমরা আলোচনা করেছি। তো এই ক্যালকুলেশনটা যদি আপনি করেন, তো 3,33,000-এর আশেপাশে একটা অ্যামাউন্ট আসবে। এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্ট। তো এটা হয়ে যাবে পেড আপ সাম অ্যাসিওর, রাইট? ঠিক আছে, এবার আমরা দেখব যে পেড আপ সাম অ্যাসিওর কত হলে কত টাকা পেনশন বা কত টাকা সেভিংস হতে পারে। দেখে নিন, যদি আপনার পেড আপ সাম অ্যাসিওর 2 লাখ হয়, 2 লাখ থেকে 3 লাখের মধ্যে হয়, তাহলে আপনার যেটা পেনশন আসবে সেটা সাম অ্যাসিওরের 5%। ঠিক আছে, সাপোজ ধরুন আপনার হয়েছে 2,20,000, সেক্ষেত্রে 2,20,000 যেটা 5% হবে সেটা কিন্তু আপনার পেনশন বা সেভিংসে আসবে। ঠিক আছে, 10% কিন্তু যেটা আমরা জেনারেলি আমরা কত টাকা পাই, 5 লাখ, এই 10% 50,000। ঠিক আছে, যদি আপনার পেড আপ সাম অ্যাসিওর 3 থেকে 4 লাখের মধ্যে হয়, তাহলে আপনি 6% পাবেন।
4 থেকে 5 লাখের মধ্যে হলে 7% পাবেন। যদি 5 লাখের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি পুরো 10%ই পাচ্ছেন। এমনিতে বেনিফিট হচ্ছে 10%, কিন্তু কোনো কারণে যদি আপনার পেড আপ সাম অ্যাসিওর কমও হয়ে যায় বা পলিসিতে টোটাল পিপিটির আপনি সবটা যদি না দিতে পারেন, সেক্ষেত্রে এই সাম অ্যাসিওরগুলোর মধ্যে যদি আপনার আসে 2 লাখ থেকে 3 লাখের মধ্যে হলে 5%, 3 থেকে 4-এর মধ্যে 6%, 4 থেকে 5-এর মধ্যে 7%। ঠিক আছে, 5 লাখের যদি উপর হয়ে যায় তাহলে অবশ্যই আপনি 10% পাচ্ছেন। ঠিক আছে, তো এই অনুসারে আপনি পাচ্ছেন। ঠিক আছে।